নমস্কার, আমার ইউটিউব চ্যানেল দিশারিতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। তোমরা সকলে ভালো আছো তো? আজ ক্লাস 11-এর টেক্সট বুক সাহিত্য অনুশীলন এই টেক্সটের প্রথম গল্প পুঁই মাচা গল্পটা আমি ধরে ধরে বোঝাবো। পুঁই মাচা গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃতি প্রেমিক হিসেবেই সমধিক পরিচিত আমাদের কাছে। তার গল্পে বারবার উঠে এসেছে বাংলা প্রকৃতির সাথে মানুষের একটা অমলিন সম্পর্ক। এই গল্পে অবশ্য আমরা প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক নয়, মানুষের সাথে মানুষের মেলবন্ধনেরই একটি চিত্র দেখতে পাই। গ্রাম্য কিশোরী কিভাবে অসহায়তার অতলে তলিয়ে যায়, কিভাবে তার সহজ সরল জীবনের সামান্য চাহিদাটুকুও চেয়ে পায় না, সেটাই আমরা এইখানে দেখতে পাবো। গল্পটা ধরে ধরে বোঝাবো। পড়া বোঝার পর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভিডিওটায় একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। যাই হোক, আজকে আমি শুরু করছি পুঁই মাচা, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা গল্পটি প্রথম স্থান পেয়েছিল মেঘ মল্লার গল্পগ্রন্থে, আর প্রথম পত্রিকা অর্থাৎ প্রবাসীতে প্রথম প্রকাশিত হয়েছিল এই পুঁই মাচা গল্পটি। বাংলায় ভীষণ জনপ্রিয় গল্প এই পুঁই মাচা। একটু ধরে ধরে পড়াবো, পেন্সিল রেখো, ইম্পর্ট্যান্ট লাইন, বা যেহেতু তোমাদের শর্ট কোয়েশ্চেন এর ওপর ভিত্তি করে প্রশ্নপত্র হবে, তাই প্রত্যেকটা লাইন খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। একটু পেন্সিল রেখো, কোথা থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে আমি পড়াতে পড়াতে মোটামুটি বলে দেব। সহায় হরি চাটুজ্জে উঠোনে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো, তার অক্ষুরো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। ছোট্ট একটা লাইন, কত ধরনের প্রশ্ন হতে পারে একটু বলে দিই। সহায় হরি কোথায় পা দিয়ে স্ত্রীর সাথে কথা বললেন। দ্বিতীয় প্রশ্ন, স্ত্রীকে কি জিনিস উনি দিতে বললেন। তৃতীয় প্রশ্ন, কে গাছ কেটেছে আর কি আনার জন্য সহায় হরি বড় বাটি কি ঘটি চেয়েছিল। চারটে প্রশ্ন তো নর্মাল এসেই যাচ্ছে, তাই বলছে খুব মন দিয়ে শুনতে হবে। স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। কোন ঋতুর প্রেক্ষাপটে লেখা? শীতকাল, নারকেল তেল জমে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, তো শীতকালটা অবশ্যই আন্ডারলাইন করো। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেনই না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। অর্থাৎ স্বামী যে তার কাছে বাটি বা ঘটি চেয়েছে তাতে অন্নপূর্ণা এতটুকুও আগ্রহ দেখালেন না। তিনি তার নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকলেন। সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোবে না? খেন্তি আর তার 2 বোন, এরা সহায় হরি ও অন্নপূর্ণার 3 সন্তান। সহায় হরির কথায় আগ্রহ না দেখানোর জন্য সহায় হরি সন্দেহ জেগেছে অন্নপূর্ণা তেল মেখেছে বলে বুঝি বাটি দিতে পারছে না, তাই তার সন্তানদের খোঁজ করেছে সহায় হরি। অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল। অবশ্যই আন্ডারলাইন করো, সহায় হরির মনে কোন জিনিসটা ভীতির সঞ্চার করেছিল। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। একটু আমতা আমতা করিয়া বলিলেন, কেন, কি আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন, দেখো, রঙ্গ করো না বলছি। রঙ্গ মানে তামাশা,
ঠাট্টা, ইয়ার্কি। ন্যাকামি করতে হয় অন্য সময় করো, তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? সহায়হরির পরিবার এককালে অবস্থাপন্ন ছিল, কালের গতিকে সেই অবস্থা পড়ে গিয়েছে। কিন্তু সহায়হরি সরল মনের, এ ব্যাপারে সে সম্পূর্ণ উদাসীন। তার মেয়ে যথেষ্ট বড় হয়ে উঠেছে, বিবাহযোগ্যা হয়ে উঠেছে, সে ব্যাপারেও সে বিশেষ চিন্তিত নয়। সেই কারণেই অন্নপূর্ণা স্বামীর ওপর কিছুটা হলেও বিরক্ত। সেই কথা নিয়ে তাদের কথোপকথন। সহায়হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। কেবল বাগদি দুলেপাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায়হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলে, অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এসব কথা হয়েছে, অবশ্যই আন্ডারলাইন করো। এক ঘরে সেই সময়ের একটি প্রচলিত প্রথা। যারা সমাজের নিয়ম কানুন থেকে ব্যতিক্রম নিয়ম পালন করত তাদের জন্য এই এক ঘরে করার নিয়ম ছিল। এক ঘরে করার ব্যাপারটা কি? তাকে সামাজিক কোনো অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হবে না, নিমন্ত্রণ করা হবে না, পুকুরের থেকে জল নিতে পারবে না, কারোর ছোঁয়া, তারা ওদের ছোঁয়া কেউ সমাজে গ্রহণ করবে না। এটাই এক ঘরে। এই এক ঘরে করার নিয়ম সেই সমাজে সেই সময় কঠোরভাবে প্রচলিত ছিল। যেহেতু সময় হয়ে যাওয়া সত্ত্বেও সহায়হরি মেয়ের বিয়ে দিতে পারিনি, তাই গ্রামে তাকে এক ঘরে করার একটা কথা উঠেছে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না। ও নাকি উচ্ছুক করা মেয়ে। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার। এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায়হরি কিভাবে দিন কাটায়, এটাও একটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। সহায়হরি দুলে পাড়া বাগদি পাড়ায় ঘুরে ঘুরে দিন কাটায়। আর একটু আগেই বললাম যে এক ঘরে করার অর্থ কী, সেটারই কথা পরবর্তী লাইনগুলোতে দেওয়া হয়েছে। সহায়হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ও মানে এটাও উনি তাচ্ছিল্য হিসেবে গ্রহণ করলেন। মোটেই এটা গুরুতর ঘটনা হিসাবে সহায়হরির কাছে ধরা দিল না। তাকে এক ঘরে করার বাকি রেখেছেন কে? কালীময় ঠাকুর। কালীময় ঠাকুরের ইতিহাস পরে দেওয়া রয়েছে। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন, কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে না তো আর এমন কঠিন কথা কি? আর সত্যি তো। এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল, হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের চোখ নেই? পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেবার গা না কিছু, আমি কি যাবো পাত্র ঠিক করতে? অন্নপূর্ণার বক্তব্য, তিনি তো একজন বাড়ির মহিলা। সে সময় মহিলাদের অত স্বাধীনতা ছিল না বাইরে বেরিয়ে মেয়ের বিয়ের যোগ্য পাত্র খুঁজে বার করবে। সেই কাজটা করতো তথাকথিত সমাজে পুরুষরা, অর্থাৎ পিতা, কাকা, দাদা, এরাই। যেহেতু অন্নপূর্ণার মেয়ের পিতা ছাড়া আর কেউ নেই, এই দায়িত্ব অন্নপূর্ণার পিতাকেই পালন করতে হবে, তাই সে কথা সে তুলে ধরেছে। সশরীরে যতক্ষণ স্ত্রী সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায়হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিক কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কী রে খেন্তিমা, এসব
কোথা থেকে আনলে? ও, এই যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পেছনে লইয়া বাড়ি ঢুকিল। তাহার এক হাতে বোঝা পুঁই শাক, ডাটাগুলি মোটা ও হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। অর্থাৎ 3 মেয়েই বাড়ি ঢুকেছে। খেন্তির হাতে এক বোঝা পুঁই শাক, আর 2 মেয়ের মধ্যে এক মেয়ের হাত ফাঁকা, আর এক মেয়ের হাতে রয়েছে পুঁই পাতা জড়ানো কোনো একটি দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, একটু লক্ষ্য করো এই জায়গাটা, কারণ খেন্তির বর্ণনাটা খুব গুরুত্বপূর্ণ। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো বাতাসে উড়িতেছে। মুখখানা খুব বড়, চোখ দুটি ডাগর ডাগর ও শান্ত। সরু সরু কাঁচের চুড়িগুলি 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। হাতের যে কাঁচের চুড়ি সেটা কি দিয়ে আটকানো ছিল আর তার ডজন কত পয়সা সেটাও আন্ডারলাইন করে রেখো। পিনটির বয়স খুঁজিতে চাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়িতে হয়। অর্থাৎ সেফটি পিনটির বয়স প্রাগৈতিহাসিক যুগের, অর্থাৎ অত্যন্ত প্রাচীন, অনেক পুরনো। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাৎবর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা, গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম। দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনকার ধরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বলল, নিয়ে যা। কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়া হইতেই অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা। আহা, কি অমর্তই তোমাকে তারা দিয়েছে। পাকা পুঁই ডাটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পর ফেলে দিতে নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন। ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা। মেয়ের এই বোকামি কাণ্ড দেখে এই বিশেষণটি অন্নপূর্ণা প্রয়োগ করেছে মেয়ের জন্য। সব মরতে আসে আমার ঘাড়ে। ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমায়, বাড়ির বাইরে কোথাও পা দিও না। লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। না, কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁশ। ফেল বলছি, ও সব ফেল। স্বাভাবিক অন্নপূর্ণা আর নিজেকে ধরে রাখতে পারেনি। এক মাথায় অভাব, দ্বিতীয়ত মেয়ের বয়স হয়েছে, স্বামী একেবারেই মেয়ের বিয়ে নিয়ে উদাসীন। তার মধ্যে মেয়েরাও অন্যের বাড়ি থেকে কিছু পাকা পুঁই শাক নিয়ে এসে হাজির হয়েছে, যা অন্নপূর্ণার রাগকে আরও বাড়িয়ে দিয়েছে। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে তো। ফের যদি বাড়ির বার হতে দেখেছি, তবে ঠ্যাং খোঁড়া না করি তো। বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলো তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল, কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলি ডাঁটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। সহায়হরির ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। এটাও আন্ডারলাইন করবেন, এটাও MCQতে খুব দেওয়া হয় এই লাইনটা। সহায়হরি আমতা আমতা করিয়া বলতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং। পুঁই শাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? নোলা মানে লোভ, মেয়েদের লোভ করা অপরাধ।
এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁই শাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। সহায়রী বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটা জলে ভরিয়া আসিয়াছে। তাহার মনে বড় কষ্ট হইল, কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক, পুঁই শাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না। নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। বসিয়া রাধিতে রাধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। খেন্তি পুঁই শাক খেতে ভালোবাসে, পুঁই শাকের প্রতি তার দুর্বলতা আছে। এটা অন্নপূর্ণার রান্না করতে করতে মনে পড়েছে। বাড়িতে কেহ ছিল না। তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কি দোরের আশেপাশে যে টাটা পড়িয়াছিল সেগুলো কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলো পুরনো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়াছে। কুঁচো চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। দু একবার এদিক ওদিক ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁই শাকের এক টুকরাও তাহার পাতে পড়িয়া নাই। পুঁই শাকের ওপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, খিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দি? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। চোখের জল নিয়ন্ত্রণ করতে উনি কী পদ্ধতি নিয়েছিলেন সেটাও কিন্তু অবশ্যই আন্ডারলাইন করে রেখো। কালীমায়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা সহায়হরি ডাক পড়িল। কোথায় ডাক পড়েছিল, কখন ডাক পড়েছিল একটু দেখে নিও। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিল, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুকুজ্জে, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়, তবে রক্ষে। তার কি স্বভাব? রাম বলো 6-7 পুরুষে ভঙ্গ, পচা ক্ষত্রিয়। পরে সুর নরম করিয়া বললেন, তা সমাজে সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে। বেশি দূর যাই কেন, এই যে তোমার মেয়েটি 13 বছরের। সহায়হরি বাধা দিয়ে বলিতে গেলেন, এই শ্রাবণে 13, আহা, 13 আর 16 তফাৎ কিসের শুনি? 13 আর 16 তফাৎটা কিসের? আর সে 13ই হোক, চাই 16ই হোক, চাই 50ই হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে। কিন্তু পাত্তর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্য শুনি? ও তো একরকম উচ্চুগু করা মেয়ে। অর্থাৎ খেন্তির এর আগে এক পাত্রের সাথে বিয়ে মোটামুটি কথাবার্তা হয়ে আশীর্বাদ পর্যন্ত সম্পর্ক এগিয়ে গিয়েছিল। তারপর সহায়হরি সেই বিয়ে নাকচ করে দেয়। তাই কালীময়ের কাছে সেই মেয়ে উচ্চুগু করা মেয়ে। আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তা, 7 পাকের যা বাকি। এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবো না। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর রাজপুত্র না হলে পাত্তর মেলে না। গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। খেন্তির কার সাথে বিয়ে ঠিক হয়েছিল? শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে। একটু আন্ডারলাইন করে রেখো। লেখাপড়া নাই বা জানলে জজ ম্যাজিস্ট্রার না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর। শুনলাম এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল। তো এই বছর তারা কি চাষ করেছিল?
আমন ধানের। দুই ভাইয়ের অভাব কি? ইতিহাসটা হইতেছে এই যে এখানে এবার ইতিহাস রয়েছে কী কারণে কালীময় ঠাকুর খেন্তির সাথে এই বিয়ে ঠিক করেছিল। মণিগায়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময় ঠিক করিয়া দেন। কেন কালীময় মাথা ব্যথা করিয়া সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। এই গুজব যে শুধু অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না। মানে এটা গুজবের কথা, এটার সত্যতা এখনো প্রমাণিত হয়নি। ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র, মানে যারা কালীময় ঠাকুরকে পছন্দ করেন না তারা নাকি এটা রটিয়েছে। যাহাই হোক, পাত্রীপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিলেন। মানে গ্রামের এক কুম্ভকার বধূর সাথে এমন কিছু ঘটনা ঘটিয়েছিল যে কারণে কুম্ভকার বধূর আত্মীয়রা মজুমদারের ছেলেকে এতটাই প্রহার করেছে যে সে শয্যাগত ছিল কিছুদিন। এ কথা সহায় হরির কানে গিয়েছিল। এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনোপ্রীত না হওয়ায় সহায় হরি সেই সম্বন্ধ ভাঙিয়া দেন। দিন দুই পরের কথা, সকালে উঠিয়া সহায় হরি উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রোদ আসিয়াছিল তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানতেছেন। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না? মা খাটে গেল। সহায় হরি একবার বাড়ির পাশে খাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্নস্বরে বলিলেন, যা শিগগিরি শাবলখানা নিয়ে আয় দিকি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। মানে এমনই কিছু কাজ করবে যেটা বউকে তাদের আড়াল করতে হবে, আর খেন্তি তার মাকে আড়াল করতে হবে। বাবা আর মেয়ে মিলে সেই কাজটা সম্পন্ন করবে, তাই তাদের এত সতর্কতা। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল দুই হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপরে পিতা পুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারো ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে, শীত কাটা অর্থাৎ চুরি করতে যাওয়া। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিলে, খুড়িমাকে গিয়ে বল মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। প্রথমত আন্ডারলাইন করবে মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি আর সে কী জন্য এ বাড়িতে এসেছিল। মুখুজ্জে বাড়ি ওপাড়ায় যাইবার পথের বাঁ ধারে এক জায়গায় শেওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা গাছের ঘন বন। কোন কোন গাছ দিয়ে বনটা গড়ে উঠেছে সেটাও একটু দেখে নেবেন। শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা ল্যাজ ঝোলা হলদে পাখি আমড়া গাছের এডাল হইতে ও ডালে যাইতেছিল। এটাও আন্ডারলাইন করবে। হলদে পাখি কোন গাছ থেকে কোন গাছে যাচ্ছিল এই প্রশ্নটা খুব দেয়। দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল, খুড়িমা, খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল, কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথার পরে হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহারা খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠোনে রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোঁপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন, এখনো নাইতে যাসনি যে? কোথায়?
ছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাবো আর আসবো। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায় হরি সোৎসাহে মানে উৎসাহের সহিত 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়াই বলিয়া উঠিলেন, ওই ও পাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। সহায়হরি এসে কি জানিয়েছিল অন্নপূর্ণার কাছে, অর্থাৎ মেটে আলু তাকে কে দিয়েছে, কার নাম উল্লেখ করেছিল সে, সেটা একটু দেখে নেবে। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বরজপাতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? সহায়হরি অবাক হইয়া বলিলেন, আমি? না, আমি কখনো না, এই তো আমি। সহায়হরি ধরা পড়ে গিয়েছে। যে কাজ অন্নপূর্ণার চোখের আড়ালে বাপ ও মেয়ে করতে গিয়েছিল তা অন্নপূর্ণা বুঝতে পেরে গিয়েছিল। সহায়হরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এই মাত্র আকাশ হইতে পড়িয়াছেন। অন্নপূর্ণা পূর্বের মতনই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে, 1 কাল আছে, মিথ্যে কথাগুলো আর এখন বলো না, আমি সব জানি। মনে ভাবতেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি। দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ও পাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপাতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ। তখন আমি বুঝতে পেরেছি, সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই, পরকালও নেই, চুরি করতে ডাকাতি করতে যা করতে ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? সহায়রী হাত নাড়িয়া বরজপাতায় তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টিতে সামনে তাহার বেশি কথাও জোগাইল না, বা কথিত উক্তগুলির মধ্যে কোনো পূর্বাপর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না। 8 ঘণ্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল। সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়াই নিরীহ মুখে উঠানের আলপনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল, পরে পুনরায় মায়ের মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকেও চাহিয়া লইল। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। মাকে সন্তানরা অত্যন্ত ভয় করিত, তার মধ্যে এরকম অপরাধমূলক কাজ করে মায়ের সামনে ধরা পড়ে গিয়েছে, তাই শীতকালেও খেন্তি ঘামতে শুরু করেছিল। অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন, কথা বলছিস না যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কি না? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকেই চাহিয়াছিল। উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিল, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো, তবে ছাড়ব। বরজপাতার বনে গিয়েছ মেটে আলু চুরি করতে? সমর্থ মেয়ে, বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কালে, সেই এক গলা বিজন বনে, যার মধ্যে দিনে দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলে তুলে, যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়? তোমার কোন শ্বশুর এসে তোমাকে বাঁচাতো? আমার জোটে খাবো না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত? এ মেয়ে নিয়ে আমি কি করবো মা? 2-3 দিন পর একদিন বৈকালে ধুলো মাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা, মা, দেখবে এসো। অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কণ্টিকারির জঙ্গল হইয়াছিল। খেন্তি ছোট বোনটিকে লইয়া
সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্য সম্ভাবী নানাবিধ কাল্পনিক ফল মূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতো ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে। অর্থাৎ অন্নপূর্ণার বড় মেয়ে খেন্তি তার ছোট বোনটিকে নিয়ে তরকারি বাগান সাজানোর পরিকল্পনা করেছে। পরিকল্পনার মধ্যে সার্থক রূপ পেয়েছে শুধু একটিই চারা গাছ, সেটা হচ্ছে পুঁই শাকের গাছ। সেটাকে মোটামুটি ওপরের একটা শুকনো ডালের সাথে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে সে ওপর দিকে উঠে বেড়ে উঠতে পারে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করিতেছে, দিনের আলোয় এখনো বাহির হয় নাই। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, ধুর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা পোতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। অর্থাৎ গল্পটা তো শীত ঋতুর প্রেক্ষাপটে লেখা, আগেই বলেছিলাম। তো শীতকালে জল তো পাওয়া যাবে না গাছ বাঁচার জন্য, হয় তাকে জল দিতে হবে, নয়তো জল না পেয়ে গাছটা মারা যাবে। খেন্তি বলিল, কেন, আমি রোজ জল ঢালবো? অন্নপূর্ণা বলিলেন, দেখ, হয়তো বেঁচে যেতেও পারে, আজকাল রাতে খুব শিশির হয়। গল্পটা তো একটু বড়, একদিনে সম্পূর্ণটা পড়ানো যাবে না, এটা দুটো পর্বে পড়াবো। পরের পর্ব খুব তাড়াতাড়ি আমি ইউটিউবে দিয়ে দেব। প্রথম পর্বটা আজ এই পর্যন্তই থাকলো। সম্পূর্ণ শোনার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।